আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খলিলুর রহমান তো শেষ পর্যন্ত এসে পৌঁছালেন কালকে। অজিত দোভালের সঙ্গে তার নৈশভোজও হয়েছে, সে খবরও আমাদের কাগজে বেরিয়েছে। এবং হাসি ঠাট্টা উষ্ণ পরিবেশে কিন্তু কথাবার্তা হয়েছে। এখন সব গোলাপ ফুল আপনারা দেখবেন তার কাঁটা থাকে। ওই হাসি ঠাট্টা পরিবেশের মধ্যে নৈশভোজ করতে করতে যে কথাগুলো খলিলুর রহমানকে অজিত দোভাল বলেছেন, তার কোনোটারই তো সন্তোষজনক উত্তর খলিলুর রহমান দিতে পারেননি। খলিলুর রহমানের ইতস্ততা বোধ দেখে তখন অজিত দোভাল বলেন যে থাক, এ প্রশ্নের উত্তর আমায় দিতে হবে না, প্রশ্নের উত্তরগুলো আপনি জমা করে রাখুন, কাল যখন বিদেশ মন্ত্রীর সঙ্গে আপনার বৈঠক হবে তখন জবাবটা ঠিক করে নেবেন বলে আবার হাসি ঠাট্টা হয়। এখন আমি বলেছিলাম যে দুজনের মধ্যে নৈশভোজ হবে, কিন্তু পরবর্তীকালে রাত্রিবেলা আমি জানতে পারি সেখানে সমস্ত আমাদের সেন্ট্রাল এজেন্সি চিফ যারা আছে তারাও ওই নৈশভোজে আমন্ত্রিত ছিলেন। আপনাদেরকে হুমায়ুন যে গেছিলেন, বিশেষ উপদেষ্টা নাকি নিরাপত্তা উপদেষ্টা, তিনিও গেছিলেন। নিরাপত্তা উপদেষ্টা নাকি আমি পরে খবরের কাগজে দেখছি, তিনিও গেছিলেন। তো তাই বললাম, গোলাপের মধ্যে গোলাপ দেখতে সুন্দর, গন্ধ পাবেন, ভালো সুগন্ধ ছড়াবে, কিন্তু গোড়ায় কাঁটা রয়েছে। আমি বলেছিলাম না অস্বস্তির মধ্যে ফেলবে এই শিরিন শারমিনের গ্রেপ্তারি, ঠিক তাই হলো। আজকে আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে, খবরটা আপনাদেরকে দেখাই। দিল্লি পৌঁছালেন খলিলুর। তেল আর জলে গুরুত্ব, আমি যেটা বলেছিলাম, তেল চাই, জল চাই, খাবার চাই, অমুক চাই, তমুক চাই, সব চাই। বিনিময় কি? বিনিময় কিছু নেই, লবডঙ্কা। তো কাগজ আগে কি লিখছে আগে শুনুন, আমি কালকে যা যা বলেছিলাম তার সঙ্গে মেলে কিনা। আমি শুধু চুম্বক অংশটুকু পড়ছি। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে আগামীকাল দুপুরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করবেন খলিলুর। ইউনূস জামানে ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে তলানিতে ঠেকেছিল, তবে তারেকের অধীনে বাংলাদেশ ফের ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়তে আগ্রহী বলে জানানো হয়েছে। বর্তমানে ভারত দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করতে পারছে না বাংলাদেশ, এ নিয়ে স্থলবন্দর, আমি বলছি ট্রান্সশিপমেন্ট, মনে রাখবেন, ট্রান্সশিপমেন্ট স্থলবন্দর দিয়ে বাংলাদেশে কিছু পণ্য ভারতে রপ্তানি করতে পারছে না বাংলাদেশ, এই নিয়ে বেশ কিছু চাপে রয়েছে ঢাকা। পাশাপাশি পশ্চিম এশিয়ায় যুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে যে তেলের সংকট দেখা দিয়েছে, সেই পরিস্থিতিতে ভারতের কাছ থেকে সাহায্য চায় বাংলাদেশ, মানে তেল। আর যেটা আমি বলিনি সেটা হচ্ছে ভিসা চালুর বিষয়টা নিয়ে আলোচনা হবে খলিলুরের সঙ্গে। প্রসঙ্গত বাংলাদেশের বিদেশ মন্ত্রক একটি পোস্ট করে জানিয়েছে ভারতের বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীলতা, ধারাবাহিকতা, উন্নয়নের উপরে গুরুত্ব দেওয়া হবে। সহযোগিতার ফলপ্রসূ ক্ষেত্রে যেগুলো আরো ফলপ্রসূ এবং টেকসই করে তোলা যায় তার ভিত্তি রচনার চেষ্টা করবে খলিলুরের সেই সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশেষ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও থাকছে সেই সঙ্গে। আচ্ছা, বিদেশ বিষয়ক উপদেষ্টা সূত্রের খবর, সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছানোর পর খলিলুর নৈশভোজে মিলিত হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। নৈশভোজে কিন্তু উভয়ের মধ্যে আঞ্চলিক এবং কৌশলগত রাজনীতি পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে খবর। প্রসঙ্গত খলিলুরের ভারত সফরের ঠিক আগে গঙ্গার জলবন্টন চুক্তি, মনে রাখবেন কাল বলেছিলাম
তিস্তা মহাপ্রকল্প নিয়ে দুদেশের সদস্য নিয়ে তৈরি হওয়া একটি টেকনিক্যাল কমিটি কাজ শুরু করেছিল, যেটা থমকে ছিল, সেটা আবার নতুন করে চালু করার উনি অনুরোধ করেছেন। পাশাপাশি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে জলসম্পদ বিষয়ক পরিকাঠামো নিজস্ব মেকানিজম ইতিমধ্যেই রয়েছে, সেটি সম্ভবত শীঘ্রই কাজ করবে। মানে আর কোনো নেই, শীঘ্রই হয়তো কাজ করবে। তারপরে তো যেগুলো হয় সেগুলো আর না পড়লেও চলবে, আপনার না জানলেও চলবে। এখন মুদ্রা ব্যাপারটা কি দাঁড়ালো? নৈশভোজ হলো, কথাবার্তা হলো, আলোচনা হলো, যা আলোচনায় বলেছিলেন সেগুলোই দেখলেন, সেই আলোচনা হলো। জল চাই, তেল চাই, পণ্যটা এখানে লেখেনি কেন আমি জানি না। পণ্য চেয়েছে, মানে খাদ্য পণ্য, শস্য রপ্তানি এবং তুলা, সেটা কেন লেখেনি আমি জানি না, হয়তো বাদ পড়ে গেছে, এডিটের সময় হয়তো বাদ পড়ে যায় অনেক সময়। তো এসব নিয়ে তো আলোচনা হয়েছে। এবার একটা প্রশ্ন যেটা আমাদের অজিত দোভাল যেটা খল্লুরকে করেছেন, সেই একটা প্রশ্নে খল্লুর পুরো উল্টে গেছে। খল্লুরের কিছু বলার ছিল না। খল্লুর তাকে অজিত দোভাল বললেন, দেখুন আপনারা যতই চেপে যান, এই শারমিন চৌধুরীকে অ্যারেস্ট করার, শারমিনকে অ্যারেস্ট করার ব্যাপারে আপনাদের যে কাজকর্ম, তাতে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে যে যমুনাতেই আছে, ইউনূসের জায়গায় মুখ বদল হয়ে সেখানে তারেক রহমান বসেছেন। এজেন্ডা এক এবং অভিন্ন। কি এজেন্ডা? সেটা হচ্ছে ভারত বিরোধিতা, ভারতের সঙ্গে সম্পর্ক নয়। এই শারমিন চৌধুরী যে আপনারা যে 18ই অক্টোবর সেনানিবাস থেকে তুলে নিয়ে গিয়ে কুমিল্লার একটি গেস্ট হাউসে রেখেছিলেন, সেটা কিন্তু আমরা জানি। যদি আপনাদের সৎ উদ্দেশ্য থাকতো, তাহলে পরে আপনারা কি করতেন? সরকার গঠনের পর তাকে ছাড়িয়ে দিয়ে, তাকে আদালত থেকে তাকে জামিন করিয়ে তাকে ছেড়ে দিতে পারতেন। ওই মহিলা কিন্তু স্পিকার, তিনি কোনো স্পিকার যেরাম, তিনি কোনো মানে সুপারিশ করতে পারেন না, তিনি কোনো আদেশও করতে পারেন না। আপনাদের সংবিধান আমার পড়া আছে, আমার দেশের সংবিধানও পড়া আছে, সব দেশের সংবিধান মোটামুটি আমার পড়া আছে। আমি বলছি না আপনাকে এখন উত্তর দিতে, মানে উনি যা বলেছেন আমি বলছি না আপনাকে এখন উত্তর দিতে। তারপর বলে একা একা সবাইকে জিজ্ঞেস করে, এনআইএ থেকে শুরু করে সেন্ট্রাল আইবি পর্যন্ত যারা যারা কর্তারা ছিলেন, আপনারা বলুন কে কি জানেন বাংলাদেশ সম্পর্কে, সব এক এক করে মুখ খুলতে শুরু করে দেন। এরা 10 মিনিট চলার পর মানে তখন মানে আন্তরিকতা বজায় আছে, কিন্তু বললাম না কাঁটাটা হাসতে হাসতে কথা হচ্ছে, কিন্তু কাঁটাটা কিন্তু বিঁধছে খলিলুরের বুকে। যে তাহলে পরে আপনারা বলুন যে ভারত কেবল দিয়ে যাবে, যে প্রশ্ন আমি গতকালকে করেছিলাম, যে ভারত কেবল দিয়ে যাবে, ভারতের চাওয়া কি ছিল? ভারতের চাওয়া ছিল দুটো সিম্পল, টাকা নয়, পয়সা নয়, কিছু নয়। চাওয়া ছিল একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ, সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গড়ে তোলা, শেখ হাসিনার দলকে নিষিদ্ধকরণ থেকে বের করে আনা এবং তাকে নিঃশর্তে মুক্তি দেওয়া আদালতের মাধ্যমে, এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। এই তো বাংলাদেশ চেয়েছে, বাংলাদেশের কাছে চেয়েছিল। আপনারা বলুন, আজকে 1.5 মাস হয়ে গিয়েছে, 1.5 মাসের মধ্যে আপনারা কি করেছেন? আপনাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা কিন্তু বাস্তবায়ন, যেটা ইউনূস করতে পারেনি, সেটার আপনারা বাস্তবায়ন করে চলেছেন। নইলে ইউনূসের আমলে বন্দি করা শারমিনকে আপনারা এনে আবার ওইভাবে আদালতে তুলে
তাকে হেনস্থা নাও করতে পারতেন যদি আপনাদের পজিটিভ চিন্তা ভাবনা ছিল। তখন খলিলুর খুব আমতা 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 করেন। সেই সময়তে তিনি বলেন আমায় উত্তর দিতে হবে না, আপনি ভাবুন, আপনি বলুন ডেজার্ট খান আর ভাবুন কালকে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে যখন আপনার কথা হবে তখন এই উত্তরগুলো পারলে আপনি দিয়ে দেবেন। তখন খলিলুর চুপ, নিস্তব্ধতা, তারপর যথারীতি হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আবার উষ্ণ পরিবেশ ফিরিয়ে এনে নৈশভোজ শেষ হয়। এই হচ্ছে কালকে খলিলুর রহমান এবং অজিত দোভালের কথাবার্তার নির্যাস, যেটা আপনাদেরকে আমি বলে দিলাম। এখন জানতে হবে আমাকে, মানে আমাদেরকে সবাই জানতে হবে যে কুমিল্লার কোন গেস্ট হাউসে, সরকারি কোন গেস্ট হাউসে তাকে একেবারে গৃহবন্দী করে রাখা হয়েছিল। বেশি প্রশ্ন উত্তর বেশি হয়নি। তাদের প্রস্তাব 5 দফা 6 দফা প্রস্তাব, ওই তেল ফেলতে সহ পণ্য সহ ভিসা হ্যান ত্যান, আর কি বলে আমাদের স্থলবন্দরগুলোকে ব্যবহার করতে দেওয়া, তুলা, রপ্তানি, সমস্ত কিছু, এই সমস্ত কথাবার্তার মধ্যে দিয়ে আবার শেষ হয়। এর বেশি আর কিছু আমি জানতে পারিনি। সবাই ভালো থাকবেন। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে প্রকাশ্যে আনার পরদিনই বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধিত অধ্যাদেশ। বিগত অন্তর্বর্তী সরকার গত বছরের 12ই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য তার একদিন আগে এই অধ্যাদেশ জারি করেছিল। 8ই এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে এই অধ্যাদেশটি আইন হিসেবে পাশ হয়। মোহাম্মদ ইউনূসের আমলের মতোই এই আইনটি পাশ হওয়ার আগে থেকে এটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। বিশেষ করে বিএনপি, যে দলটি নিজেদেরকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালুর জন্য ক্রেডিট নেয়, সে দলটি কেন এমন একটি নিবর্তনমূলক আইনের কঠোর সংশোধনী পাশ করলো, সেই প্রশ্নটি উঠছে ব্যাপকভাবে। অনেকে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের রাজনীতিতে যে প্রতিহিংসার চর্চা হয় সে নিরিখে ভবিষ্যতে এই আইনটি যে বিএনপির বিরুদ্ধে ব্যবহার হবে না তার নিশ্চয়তা কি? বিস্ময়কর ব্যাপার হলো ইউনূসের আমলের অধ্যাদেশটি সংশোধন করে তাতে শাস্তির বিধান যুক্ত করার যে প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছিল সেটি নতুন পাশ হওয়া আইনের বিলে আনা হয়নি। যার অর্থ হলো আওয়ামী লীগ যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দলের কার্যক্রম চালায় তাহলে শাস্তি কি হবে সেটি এখনো আইনে পরিষ্কার নাই। আবার এই আইন পাশের একদিন আগেই সাবেক স্পিকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের এই আইনটি আবার এমন একটি দিনে পাশ হলো যখন তারেক রহমানের কূটনীতির 2 সৈনিক ভারতে গিয়ে মিটিং করছেন দেশের হাই প্রোফাইল নেতাদের সাথে। এমন পরিস্থিতিতে অনেকেই রাজনীতির জটিল সমীকরণ মেলাতে চাইছেন। কেন আওয়ামী লীগকে নিষিদ্ধের আইনটি বিএনপি পাশ করলো? প্রশ্ন উঠছে মোহাম্মদ ইউনূস যে বিদেশি সংবাদ মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনার কোনো অস্তিত্ব থাকবে না, সেই ঘোষণা বাস্তবায়নের জন্যই কি তারেক রহমানের সরকার এমন আইন পাশ করলো? আবার এই আইন পাশের মাধ্যমে আওয়ামী লীগ আর ভারতকে কি কোনো বার্তা দিল বিএনপি সরকার, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের 3 দিনের মাথায় অন্তর্বর্তী সরকার প্রধান হয়েছিলেন মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিয়ে জুলাই আন্দোলনের সময় হতাহতের ঘটনায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীদের বিরুদ্ধে শয়ে শয়ে মামলা হতে থাকে। আওয়ামী লীগের সময় যে ট্রাইব্যুনাল গঠন করে শীর্ষ জামাত নেতাদের 71-এর যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, সেই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের উদ্যোগ নিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশও দেওয়া হয়। ইউনূসের কিংস পার্টির লোকজন তার আমলে তখন মাঝে মাঝে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলত। ওই সময় অর্থাৎ গত বছরের 10ই মে রাতের বেলা ইউনূসের মিত্ররা যমুনার সামনে জড়ো হয়েছিল। বিডি নিউজ 24-এর খবরে বলা হয়েছে জামাত ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা সেদিন যমুনার সামনে জড়ো হয়েছিল।
ওই রাতেই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তখনকার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের গেজেট জারি হয়। আইনের দুটি ধারায় ওই সংশোধনের মধ্য দিয়ে সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দল বা সংগঠন, তার অঙ্গ বা সহযোগী সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিচারের সুযোগ তৈরি করার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয় ট্রাইব্যুনালকে। সেখানে বলা হয় কোনো সংগঠন যেমন রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি এই আইনের আওতাভুক্ত কোনো অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে। কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে দরকার ছিল লম্বা সময়। তাই পরদিন তড়িঘড়ি করে 2009 সালের সন্ত্রাস দমন আইনে দুটি নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করা হয়। 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনটিতে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বলা ছিল কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। ইউনূসের সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য আইনটিতে 18 নম্বর ধারাটি যুক্ত করে, যেখানে অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। ওই অধ্যাদেশে আরো একটি ধারা যুক্ত করা হয়েছিল। এই ধারাটিতে বলা হয়েছে, ধারা 18 অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সরকার তাদের অর্থ, সম্পদ বা লেনদেন নিয়ন্ত্রণের পাশাপাশি প্রচার প্রচারণা বন্ধ করতে পারবে। মানে কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির কার্যালয় বন্ধ, ব্যাংক হিসাব জব্দ, পোস্টার, ব্যানার, প্রচার বা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ, সেসব গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পাশ করা অধ্যাদেশগুলো সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত সরকার প্রথম সংসদের 30 দিনের মধ্যে পাশ করার বাধ্যবাধকতা আছে। এটিকে আইনে রূপ দিতে 8 এপ্রিল জাতীয় সংসদে বিল পাশ হলো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি সংসদে পাশের জন্য তোলেন। এখন পাশ হওয়া বিলটিতে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর গেজেটের মাধ্যমে এটি আইনে পরিণত হবে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বিএনপির দীর্ঘকালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থেকেই গেল এবং বিলটি সংসদে পাশের পর আওয়ামী লীগ সমর্থকরা সামাজিক মাধ্যমে এর সমালোচনা করে এর দায় বিএনপিকে নিতে হবে বলেও মন্তব্য করছেন। বিলটি পাশের সময় সংসদে এ নিয়ে আলোচনার সুযোগ দেওয়ার দাবি করেছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সংসদে বলেছিলেন, এটি অবশ্যই একটি স্পর্শকাতর আইন, আইনটি পাশের জন্য তাদের আরেকটু সময় দেওয়া হোক। বিএনপির পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, তারা এই আইনে নতুন কিছু যোগ করেননি, শুধু অন্তর্বর্তী সরকারের সংশোধনী অধ্যাদেশটি পাশ করেছে। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। বিলে আরো বলা হয়েছে, এই সত্তা বা তার পক্ষে বা সমর্থনে যে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসমক্ষে বক্তব্য প্রদান নিষিদ্ধ করবে। তবে এর আগে গণমাধ্যমের খবর বেরিয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিলে একটি সংশোধনী যুক্ত করার সুপারিশ করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার 133টি অধ্যাদেশ পরিচালনার জন্য সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়। 4 এপ্রিল দৈনিক সমকালে প্রকাশিত খবরে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি সংসদে পাশের সুপারিশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সত্তা কার্যক্রম পরিচালনা করলে সাজার বিধান নেই অধ্যাদেশে, সাজার বিধান যুক্ত করা যেতে পারে। নিষিদ্ধ সংগঠনের জন্য আইনের 16 ধারা যেসব সাজার বিধান রয়েছে সেগুলি প্রযোজ্য হবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জন্য। 8 এপ্রিল দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, 15টি বিল সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করা হয়েছিল, তার একটি সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ। তবে আজ এ সংক্রান্ত যে বিল পাশ হয়েছে সেখানে কোনো সংশোধনী আনা হয়নি। তার অর্থ হলো, এই আইনে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও যদি কেউ সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাহলে শাস্তি কি হবে সেটি পরিষ্কার নাই। আইন বিশেষজ্ঞরা বলছেন, তাহলে কেউ যদি নিষেধাজ্ঞা না মানে তাহলে তার বিরুদ্ধে আদালত কি ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিবেন সেটিতে এই আইনে সুস্পষ্টভাবে কোনো কিছু উল্লেখ নেই। সংসদে 8 এপ্রিল এই আইনটি পাশ হওয়ার বহু আগে থেকে, বিশেষ করে ইউনূসের আমল থেকে এই অধ্যাদেশটি নিয়ে সমালোচনা হচ্ছিল।
জাতিসংঘ থেকে শুরু করে অনেক দেশ ও সংস্থা দল নিষিদ্ধের বিরুদ্ধে বক্তব্য বিবৃতি দিয়েছিল। এমনকি বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকেও বলা হয়েছিল তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। বিএনপির পক্ষ থেকে প্রায় জোর গলায় দাবি করা হয় দলটি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল, যেটির একক ক্রেডিট তারা নিতে চায়। প্রশ্ন উঠেছে, বিএনপিকে আইন পাশের মাধ্যমে সেই ক্রেডিটকে জলাঞ্জলি দিল না। আবার অনেকে মনে করেন বাংলাদেশে যেভাবে প্রতিহিংসার রাজনীতির চর্চা করা হয়, সেখানে এই ধরনের আইন ভবিষ্যতে যখন বিএনপি ক্ষমতায় থাকবে না, তখন তাদের বিরুদ্ধে প্রতিপক্ষরা ব্যবহার করতে পারে, এমন আশঙ্কার কথা খোদ তারেক রহমানই বলেছিলেন। এই বছরের 28 জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার ছাপা হয় বিখ্যাত টাইম ম্যাগাজিনে। সেখানে তিনি বলেছিলেন নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। টাইম ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না তার নিশ্চয়তা কি। তারও আগে গত বছরের 16 সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি আজকে নিজে এই আইনটি পাশের জন্য সংসদে পেশ করেন, তিনি বলেছিলেন কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা তারা সমর্থন করেন না। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়ানক চর্চা, যেটি দেশে অরাজকতা সৃষ্টি করবে বলে তিনি সেদিন মন্তব্য করেছিলেন। এমন আশঙ্কার পরও কেন আইনটি পাশ করলো বিএনপি? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদিন মালিক বিবিসি বাংলাকে বলেছেন, বিএনপি বিলটি পাশ করে আওয়ামী লীগের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং তারা না চাইলে বিলটি পাশ হতো না। শাহদিন মালিকের আশঙ্কা, একটা দলের নেতা কর্মী বা সাধারণ সদস্যরা অপরাধ করতে পারে, তার বিচারও হতে পারে, কিন্তু তার জন্য দল বা দলের কার্যক্রম নিষিদ্ধ বহাল রেখে বিএনপি সরকার ভবিষ্যতে অনেক দল নিষিদ্ধের ক্ষেত্র প্রস্তুত করলো। আবার এই আইন পাশের একদিন আগেই সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আবার দিল্লিতে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সেখানে তারা বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর বিজেপি নেতাদের সাথে। ভারতের প্রথম দেশ যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল। ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতা মুক্ত রাজনীতি দেখতে চায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের আগে দলের কার্যক্রম নিষিদ্ধের এই আইন তাহলে ভারতকে কি বার্তা দিচ্ছে, এমন প্রশ্ন উঠছে। প্রশ্ন হলো, নিজেদের শঙ্কা আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও বিএনপি কেন এই অধ্যাদেশটি আইন আকারে পাশ করতে গেল? অনেকে আশঙ্কা করছেন, নির্বাচিত সরকার আসার পর যখন আওয়ামী লীগ নিজেদের কিছুটা হলেও গোছাতে শুরু করেছে, সেই সময় এই আইনের পাশের মধ্য দিয়ে বিএনপি কি ইউনূসের পথেই হাঁটছে? 2024 সালের 30 অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসে তখনকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে। অবশ্য আন্তর্জাতিক চাপে কিছুদিনের মধ্যে ইউনূস তার বোল পাল্টে ফেলেছিলেন। 2025 সালের 20 মার্চ মোহাম্মদ ইউনূস বলেছিলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নেই। এর 2 মাসের মধ্যে মিত্রদের আন্দোলন নাটকের মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের ক্ষমতায় আসার ঠিক 15 দিন আগে গত 28 জানুয়ারি টাইম ম্যাগাজিনের কাছে দাবি করেছিলেন দল নিষিদ্ধ তিনি সমর্থন করেন না, অথচ ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে দলের কার্যক্রম নিষিদ্ধের বিধানকে পাকাপোক্ত রূপ দিল তার সরকার। প্রশ্ন উঠেছে, তাহলে কি মোহাম্মদ ইউনূসের সেই বক্তব্য শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে সেটার বাস্তবায়নই, কিংবা ঘুরিয়ে বললে ইউনূসকে খুশি করতে বিএনপি এমন আইন পাশ করলো? যদি তাই হয় তাহলে ভবিষ্যতে অন্য কোনো দল আবার অন্য কাউকে খুশি করতে গিয়ে বিএনপির উপর এই আইন প্রয়োগ করে, তখন পরিস্থিতি কি হবে সেই আশঙ্কাও করছেন অনেকেই। এখন এ পর্যন্ত সবাই